নমস্কার। আজকের গল্প বুদ্ধদেব গুহর পেহেলি পেয়ার। হাঁটা পথে মাইল তিনেক পড়ত। ৪৫ মিনিট থেকে ১ ঘন্টার পথ। টাঙ্গায় গেলে ১৫ থেকে ২০ মিনিট। মাঝে মাঝে যেতাম পাশের বাড়ির ভোমরা ভাবির জন্য সুরমা কিনতে, কি আতর আনতে। কখনো বা যেতাম বেনারসি মঘাই পান খেতে। সন্ধেবেলা পুরো জায়গাটার চেহারাই পাল্টে যেত। গোঁফে আতর মেখে ফিনফিনে আদির পাঞ্জাবি পরে সাদা ঘোড়ায় টানা একলা এক্কা চালিয়ে কত শত নবাবেরা আসতেন। নানা রকম নবাব সবাই আসতেন। দোতলা বাড়িগুলোর মহলে মহলে ঝাড়লণ্ঠন জ্বলত। জর্দার খুশবু, সারেঙ্গির গজের গুমরানি, অশান্ত ঘোড়ার পা ঠোকার আওয়াজ এবং তার সঙ্গে মাঝে মাঝে বারান্দায় হঠাৎ দেখা দেওয়া দু একজন সুগন্ধি শরীরিনী। কেয়া ফুলের গন্ধ যাদের চুলে, জিনপরির মায়া যাদের চোখে, পান খেয়ে ঢোক গিললে যাদের ফর্সা স্বচ্ছ গলায় নীল উপশিরারা লাল হয়ে যায়, সেই সব কত শত নাম জানা না জানা সুন্দরীদের, গায়িকাদের। এরা কেউ সকালবেলায় গান গায় না। আশ্চর্য, সমস্ত মহল্লা ঘুমিয়ে থাকে সকালে, বাসি ফুলের স্মৃতি নিয়ে। ফরাসে ইতস্তত তাকিয়া ছড়ানো থাকে। ক্লান্ত সারেঙ্গি গা খুলে শুয়ে থাকে। জানলা দিয়ে কোনো ভিনদেশি মাছি এসে তারে তারে নেচে বেড়ায় অলস হাওয়ায়। পিরিং পিরিং করে একলা ঘরে সুর চমকায়। বাইজির পেলব গা ঘেঁষে শুয়ে থাকা কাবুলি বিড়ালটি হয়তো ঘুম ভেঙে এসে মেহফিলের ঘরে হাই তুলে বলে, মিয়াও মিয়াও, মুঝে কুছ তো পিয়াও। অথচ যেমনই ৫টা বাজে, পাথরে পাথরে রোদের উষ্ণতাটা থাকে শুধু। রোদের পরশ যখন মুছে যায়, পথে পথে টাঙাগুলো যখন মাতালের মতো টলতে টলতে ঝুমঝুমি বাজিয়ে চলে, তখন চারদিকে একটা ব্যস্ততা পড়ে যায়। বিকেল থাকতে থাকতে মুজাব্বর বাগানে ঢোকে ফুল তুলতে, আমাদের মচ্ছিন্দার বাড়িতে। মুজাব্বর আমাদের খিদমতগার রহমানের ভাইপো। আমি তখন কলেজে পড়ি। গরমের ছুটিতে মচ্ছিন্দাতে গেছি। ঠাকুমা আছেন শুধু। বিন্ধবাসিনীর মন্দিরে পূজা দেন, গঙ্গায় স্নান করেন এবং আমাকে ভালো মন্দটা রেঁধে খাওয়ান। পড়াশোনা করতে চাই, নিজেকে বারবার শাসন করি, বকি, কিন্তু দুপুর থেকে যেই ঝুরঝুর করে গাছের পাতায় পাতায় হাওয়া দেয়, শুকনো পাতা ওড়ে, টিয়া পাখির ঝাঁক ট্যাঁ ট্যাঁ করে তীক্ষ্ণ সুর ছড়িয়ে গঙ্গার দিক থেকে উড়ে আসে, মনটা উদাস উদাস লাগে। পথ বেয়ে মচ্ছিন্দার পথে ভাড়ার টাঙা টুংটুঙিয়ে চলে। আমার পড়া হয় না। বারান্দার চেয়ারে বসে মুজাব্বরের প্রতীক্ষায় পথ চেয়ে থাকি। রোজ মুজাব্বর ফুল তোলে, শুধু গোলাপ, লাল গোলাপ। কাঁটা মুড়িয়ে ডাঁটা ভাঙে। তারপর ঝুলি ভরে চলে যায় মির্জাপুরের বাইজি পাড়ায়। ঘরে ঘরে ফুল দেয় ও। ওকে রোজ দেখি আর হিংসা হয়। ঠাকুমা ঘরের ইজি চেয়ারে বসে গুনগুনিয়ে অতুল প্রসাদের গান করেন, আমার বাগানে এত ফুল। আমি মুজাব্বরের জগতের কথা ভাবি আর কৌতূহলে কাঁদি। মুজাব্বর আমার চেয়ে বয়সে সামান্যই বড় হবে, অথচ পৃথিবীর ও কত জানে, শোনে, কত বোঝে। সকালে ও যখন আমাকে পথ দেখিয়ে দূরে তিতির মারতে নিয়ে যায়, তখন ওকে আমার কাছের মানুষ বলে মনে হয়। কিন্তু যেই বিকেল হয়ে আসে, হাসনুহানার গন্ধ হাওয়ার সঙ্গে মিশে বুকের মধ্যে মোচড় দিতে থাকে, অমনি ও যেন হঠাৎ অনেক দূরে চলে যায়। ও যেন মুহূর্তের মধ্যে অনেক বড় হয়ে যায়। আমার গুরুজন হয়ে ওঠেও। ও যে জগতে প্রবেশ করে, সেই জগতে চৌকাঠ মারানোর কোনো উপায় নেই আমার। সেই মুহূর্তে প্রতিদিন মুজাব্বরকে আমার বড়ই হিংসে হয়। একদিন ওকে বলেই ফেললাম, কিন্তু প্রথমে ও কিছুতেই রাজি হলো না। বলল, গুন্ডা বদমাশ আছে, মির্জাপুর খতরনাক জায়গা। এক মানুষ সমান লম্বা লাঠি নিয়ে লোকে পথে ঘাটে চলাফেরা করে। তুমি কি করতে যাবে? তাছাড়া ঠাকুমা জানলে কেলেঙ্কারি হবে। আমার তো চাকরি যাবেই, কাকার চাকরিটাও যাবে। কিন্তু আমি ওর পা ধরতে বাকি রাখলাম। শেষকালে আমায় নাছোড়বান্দা দেখে ও বলল,
আচ্ছা চলো, কাল চলো। মুজাফর যে সময় যায় তেমনি আগে চলে গেল। ওর নির্দেশ মতো যথাসময় পানের দোকানটির সামনে এসে দাঁড়ালাম। দোকান জোড়া আয়না, নানা লোকে পান কিনছে, মিঠি মিঠি বলছে। লখনৌর লোকের মতো মির্জাপুরের লোকেদেরও বড় মিঠি জবান। আয়নায় নিজের মুখের ছায়া পড়তেই দেখলাম চোখ মুখ একেবারে লাল হয়ে গেছে। পরীক্ষার প্রশ্নপত্র পাবার আগে যেমন লাগে তেমন লাগছে। কান গরম হয়ে গেছে। এমন সময় মুজাব্বর এলো এবং মনে হলো ওই যেন প্রশ্নপত্র। ও আসতেই ভয়টা প্রায় উবে গেল, রইল শুধু কৌতূহল। এগোতে এগোতে মুজাব্বর বলল, টাকা এনেছ? আমি বললাম, কিসের টাকা? টাকা না তো তারা কি তোমার সুরত দেখে গান শোনাবে? এটা তো সত্যিই ভাবিনি। আমি বললাম, সঙ্গে 10 টাকার একটা নোট আছে, ঠাকুমা জন্মদিনে দিয়েছিলেন। ও হাসল, বলল, ঠিক আছে, 10 টাকায় শুধু মুখই দেখতে পাবে, গান শোনা হবে না। খুবই মনক্ষুণ্ণ হলাম। তখন আর কিছু করার নেই। যেসব লোক ওই পথে আসছিল যাচ্ছিল তারা আমায় দেখে খুব অবাক হচ্ছিল। 2-1জন কি সব মন্তব্য টন্তব্য করল, হেসে উঠল। মুজাফর আমাকে নিয়ে একটি বাড়ির ভিতরে ঢুকে গেল। দোতলায় উঠে গেল। চক মিলানো বাড়ি, ভিতরে চাতাল, তার চারপাশে দোতলা ঘোরানো বারান্দা। কোনো ঘরের দরজা বন্ধ, কোনো ঘরের দরজা খোলা। কয়েকটি ঘর থেকে আবার সারেঙ্গির আওয়াজও শোনা যাচ্ছে, গানও শোনা যাচ্ছে। মুজাফর বলল, সব ঘরে ঢুকে কি হবে? সবাইকে দেখলে ভালো লাগবে না। যাকে দেখলে ভালো লাগবে তার ঘরে নিয়ে যাব। আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম। ও যে যে ঘরে মেহমান এসেছিল সেই ঘরে ফুল দিয়ে এলো। তারপর আমায় নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে এসে পাশের বাড়িতে পৌঁছে শটান দোতলায় উঠে একটি ঘরে ঢুকে পড়ল। ঘর মানে ফ্ল্যাটের মতো। একটির বেশি ঘর আছে, মধ্যে একটুখানি প্যাসেজ। সেই প্যাসেজ পেরিয়ে গিয়েই একটা বিরাট ঘরে গিয়ে পৌঁছালাম। আর পৌঁছেই থমকে দাঁড়ালাম। ধবধবে ফরাস পাতা, মোটা গদির উপর, দেওয়ালে হেলানোভাবে টাঙানো আয়না। আয়নার নিচে শাড়ি দেওয়া দুধসাদা তাকিয়া একটার পর একটা সাজানো। মাথার উপর থেকে ঝাড় লণ্ঠন ঝুলছে। একটা ছিপছিপে মেয়ে আমাদের দিকে পিছন ফিরে জানলার গড়ার ধরে দাঁড়িয়েছিল। ফুল সাজানো বেনিটি পিঠ থেকে টান টান হয়ে ঝুলেছিল নিচে। জানলা দিয়ে কিছু দেখছিল বোধ হয়। ঘাড় না ফিরিয়ে শুধল, কন? मुजब्बर बोलो, मैं मुजब्बर। मेहमान नहीं आए हैं, मैं फूलों से क्या करूं? मुजब्बर आबार संकोचेर संगे डाकलो, बाई। मेয়েটি এবার ঘুরে দাঁড়ালো। আমার মনে হলো ঝাড় লণ্ঠনের আলো ম্লান হয়ে এলো। তার দু চোখ ঠিকরে এত আলো বেরুচ্ছিল যে তাতে আমার চোখের সামনে সব কিছু ম্লান হয়ে গেল। অবাক হলাম। আমি যেমন বিস্ময়ে বিমুগ্ধ চোখে ওর দিকে তাকিয়েছিলাম, ও তেমনি আমার চোখের দিকে চেয়ে আছে। ওর পক্ষে অবাক হওয়া স্বাভাবিক। আমার বাপ ঠাকুরদা কেউ কোনোদিন বাইজি বাড়ি যায়নি। তাদের সে পাপ অথবা পুণ্যের কোনো ছাপ হয়তো আমার চেহারায় ছিল। তাছাড়া আমি তাজমহল দেখবার চোখ নিয়ে তার কাছে গেছিলাম, মুরগির মাংস খাবার চোখ নিয়ে যায়নি। ও হয়তো এই নিপাট আনাড়ির চোখে এমন কিছু আবেদন দেখেছিল যার জন্য ও অবাক হয়ে আমার দিকে এগিয়ে এলো। এসে মুজাব্বরকে শুধল, এ কে রে? মুজাব্বর অপরাধীর মতো বলল, আমার চাচার মনিবের ছেলে, খুব গান ভালোবাসে, তাই আপনার গান শুনতে এলো। আমি বারণ করেছিলাম কিন্তু কিছুতেই শুনল না। ওর টাকা নেই, মানে মাত্র 10 টাকা আছে। মেয়েটি টুন্ডা প্রপাতের মতো ঝরঝরিয়ে হেসে উঠল। সে তা দাঁতে আর নখে হীরের আলো চমকালো। বেনি থেকে একটা বেলফুল খসে পড়ল হাসির দমকে। হাসতে হাসতে বলল, আয়া মেরি মেহমান। তারপর কৌতুকের চোখে শুধল, কিতনা উমর হোগি আপকি? আমি বললাম, 20 বছর। ও বলল,
मैं भी 20 साल की, मगर कितना फर्क। तारपर मेয়েটি हठात आत्मीयतार सुरे बोल, आइए आइए, तशरीफ रखिए, आपकी पूरी तारीफ तो मुझे बतलाइए। बेश केटे केटे आमी आमार नाम बोललाम, सत्यि नाम गोपन करलाम ना। आमार बेश राग होच्छिलो। ओ कि भेबेछे देखते ना हय सुंदरी, गानও ना हय भालोई गाय, राजा राजरा लोक ना हय ओर पायेर काछे माथा कोटे, ता बोले आमाके एमन नस्यात करार कि आछे जानि ना। आमी बोललाम, गान शोनार मतो आमार टाका नेই, आमी शुधु देखतेই एसेছি। एबार मेয়েটি हासते हासते काँपते काँपते एकटी बेलजियान देवाल आयनार मतो टुकरो टुकरो हये भेंगे फराशेर उपर छड़िये पड़ल। बसे कर्निश करे बोलल, आदाब आदाब, बड़ी मेहरबानी आपकी। बसबार जन्य जोर कराते बसलाम संकोचेर संगे फराशेर उपरे। मुजाब्बर दाड़िये रइल। मेয়েটি तेमोनी अबाक चोखे आबार शुधोलो, आप खुद गाना गाते हैं? आमी बोललाम, थोड़ा बहुत। बड़ी खुशी की बात है, मैं गाना सुनाऊंगी आपको, जरूर सुनाऊंगी, मगर आपको भी गाना सुनाना पड़ेगा। आमी चमके उठलाम, बोललाम, आमी बाथरूमे गाई, नइले एका एका गाई, এই রকম মেহফিলে গাইবার উপযুক্ত গান জানি না। কিন্তু সে নাছোড় বান্দা বলল, এই ঘরও আপনার বাথরুম মনে করে নিন না কেন? মহা মুশকিলে পড়লাম। গান শুনতে এসে মহা ফ্যাসাদে ভাসলাম। বাইজি চাকরকে ডেকে পান আনতে বলল এবং অন্য চাকরকে বলল দরজা বন্ধ করতে। মুজাব্বর বাইরে যাবার জন্য পা বাড়াচ্ছিল, অবাক ও কম হয়নি। হঠাৎ আমার কি মনে হলো, মুজাব্বরকে বললাম, তোমার থলিতে আজ কত গোলাপ আছে? ও বলল, তা না হলেও 10 টাকার হবে। বললাম, তোমার সব গোলাপ আমি আজ কিনে নিলাম। ও অবাক হয়ে গোলাপের থলি উপর করে ফরাসি ঢেলে দিল এবং বাইজি নির্বাকে আমার দিকে চেয়ে রইল। বাইজি হাততালি দিল এবং সঙ্গে সঙ্গে যেন মন্ত্র বলে সারেঙ্গিওয়ালা, হারমোনিয়ামওয়ালা এবং তবলচি এসে উদয় হলো। বাইজি আমার আরও কাছে সরে এসে বসল। অত কাছ থেকে ওই বয়সে মা ঠাকুমা দিদি ছাড়া আর কোনো মেয়েকে দেখিনি। আজও আমার চোখে সে সৌন্দর্যের সংজ্ঞা হয়ে আছে। সরু কোমর, কবুতরি বুক এবং বুদ্ধিদীপ্ত চঞ্চল চাউনির মুখ। অনেক সুন্দরী আজ অবধি দেখলাম, কিন্তু অমনটি আর দেখলাম না। সারেঙ্গিওয়ালার গজের টানাটানি কত কি অব্যক্ত বেদনা, কথা, গান সব বাজতে লাগলো। ঠোংরির ঠাট কাঠঠোকরার মতো স্মৃতি ঠোকরাতে লাগলো। ও পিছনের আয়নায় একবার নিজের চেহারার দিকে বিমুগ্ধ নয়নে চাইল। তারপর শরৎ সকালের মতো চোখ মেলে আমার চোখে চাইল। আমার মনে হলো এ চাহনি জাদুর খ্যাপলা জাল ছোঁড়া চাহনি নয়। ও যেন নিজেও বাঁধা পড়ে গেছে। হয়তো আমার অভাবনীয় সারল্যে, আমার সাবলীল স্পর্ধায় ও নিজেকে পুষ্পিত করে নিয়েছে। সেই মুহূর্তে ও নকল আমিকে ছাপিয়ে ওর আসল আমি ওর উপরে আধিপত্য বিস্তার করে ফেলেছে। আঁট করে চুল বাঁধা নার্সারি ক্লাসের ছটফটে মেয়ে তার ক্লাসের সহপাঠীর দিকে যেমন স্বর্গীয় চোখে চায়, সেই সুগন্ধি সন্ধ্যায় জহরবাই আমার দিকে তেমনি চোখে চেয়ে রইল। আমাকে প্রায় ধমকে বলল, আব শুরু কিজিয়ে। আমি বললাম, আমি আগে না। না না, আপনি আগে, আবদার করে মাথা নাড়ালো। বুড়ো সারেঙ্গিওয়ালা বলল, আব শুরু কিজিয়ে। কি গান গাইব ভেবে পেলাম না। হঠাৎ মনে এলো মির্জা গালিবের 4টে লাইন তাতে সুর বসিয়ে গেয়েও দিলাম। বুড়া না মান গালিব, जो दुनिया बुरा कहे, ऐसा भी कोई है कि सभी भला कहे जिन्हें। কেন জানি না ওর চোখে চেয়ে আমার মনে হয়েছিল সমস্ত পৃথিবী ওকে খারাপ আখ্যা দিয়ে ওর এই 20 বছরের মনটাকে একেবারে দুঃখিয়ে রেখেছে। ও যে ভালো না, ওর যে কিছুই ভালো নেই,
মনে হলো সে বিষয়ে ও নিঃসন্দেহ হয়ে গেছে। তাই মনে হলো গালিবের কথায় ওকে বলি যে এখনও সব ফুরোয়নি, আশা আছে, এখনও ভালো লাগা আছে। এত বড় পৃথিবীতে এখনও ভালো লাগার, ভালোবাসার অনেক কিছু আছে। শরীরের স্বর্গ পেরিয়েও আরও অনেক মহতী স্বর্গ আছে। কাজেই অমন কান্না কান্না চোখে চাইবার কিছুই হয়নি। কি হলো জানি না, কি করতাম জানি না, কেমন গান গাইলাম তাও জানি না, কিন্তু জহরের গানে সে গান কি কথা বয়ে নিয়ে গেল তা ওই জানে। গান শেষ হলে ও কোনো কথা বলল না, কেবল মুখ নিচু করে নীরবে আমাকে বারবার আদাব জানালো। দু চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরতে লাগলো। ঠিক এইরকম হবে তা ভাবিনি। আমি গান শুনে ভালো লাগায় কাঁদতে এসেছিলাম, গান শুনিয়ে কাউকে ব্যথায় কাঁদাতে চাইনি। জহর ওর নরম হাতে আমার হাত ধরল। চোখের দিকে চেয়ে দেখলাম সেই সব গর্ব, কৌতুক, মজাক কিছুই আর নেই ওর চোখে। জল ভরা চোখে অন্য কি যেন আছে, যার নাম জানি না। ফিসফিসে গলায় জহর বলল, भाई साहब, आपकी तहजीब, आपकी इखलाक और आपकी तमद्दुन की इज्जत किया जाए ऐसा कुछ भी हमारे पास नहीं है। मैं माफ़ी मांगती हूँ। এইটুকু বলেই ও ঘর ছেড়ে সোজা উঠে ভিতরের ঘরে গিয়ে দুয়ার বন্ধ করল। আর আমি বোকার মতো বসে থাকলাম। বসে বসে ভাবতে লাগলাম। ও যা বলল সে কথাগুলো আমার কানে টুঙি পাখির শিশের মতো বাজছিল। ভাই সাব, তোমার সংস্কৃতি, তোমার উদারতা, তোমার ব্যবহারের ইজ্জত দেব এমন কিছু আমার নেই, তুমি আমায় ক্ষমা করো। জহর ভাই আর ঘর থেকে এলো না। অনেকক্ষণ বসে থেকে আমি মুজাব্বরকে নিয়ে চলে এলাম। ভালো মন্দ জানি না, জানি জহর মানে 20। আমার 20 বছর, জহরের 20 বছর। আগেকার দিনে সুন্দরী রাজকুমারীদের মতো আংটির বিষ চুষে মরে যায় না কেন জহর? কী দরকার এমন করে কাঁদার? এক শরীরের জ্বালা কি অন্য শরীরের জ্বালা দিয়েই নিবৃত্ত করতে হয়? এর কি অন্য কোনো পথ নেই? জানি না, আর কতটুকুই বা জানি। মুজাব্বরকে রোজ জিজ্ঞেস করি। জহরকে খুব দেখতে ইচ্ছে করে, একবার ওর কাছে যেতে ইচ্ছে করে। কিন্তু মুজাব্বর বলেছে জহর গুন্ডাদের বলে রেখেছে আর কোনোদিন আমাকে ওই পাড়ায় নিয়ে গেলে মুজাব্বরকে জানে খতম করে দেবে। জানি না কেন ওর কথা মনে হলেই মনটা মুচড়ে মুচড়ে ওঠে। বিরোহী নদীতে বিকেলে জেলেরা মাছ ধরে, মাছ কিনতে গেছি। সেদিন মাছ পাওয়া যায়নি। সন্ধে হয়ে আসছে, পা চালিয়ে মছিন্দার দিকে ফিরছি। জায়গাটা ভালো নয়। উল্টো দিক থেকে একটা ফিটন গাড়ি আসছে, একটা কুচকুচে কালো ঘোড়ায় টানা, মাথায় বাক্স তোরঙ্গ বাঁধা। কোচোয়ানের পাশে একটা গুন্ডা মতো লোক বসে, মাথায় পাগড়ি। আমার পাশ দিয়ে যাবার সময় হঠাৎ একটা পুরুষ কণ্ঠ বলল, বাবুজি। থমকে দাঁড়ালাম। কোচোয়ানের পাশের লোকটিকে চেনা চেনা লাগলো। চিনতে পারলাম, এ সেই সারেঙ্গিওয়ালা। ফিটনের দরজা খুলে গেল। একটি অপরূপ সুন্দরী মেয়ে মুখ বাড়িয়ে বলল, মির্জা গালিব, কাহা চলতে হ্যাঁ? দেখি জহর হাসছে। আজকে ও সাজেনি একটুও। সাধারণ শাড়ি, সুন্দর টিকালো নাকে হীরের নাকছাবি, ফিনফিনে ফিঙের মতো রেশমি চুল। বিকেলের বিষণ্ণ হাওয়ায় অলোক উড়ছে। শুধলাম, কোথায় যাচ্ছ? জহরের মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল। ও যেন এই মুহূর্তে আমাকেই ভীষণভাবে খুঁজছিল। হেসে বলল, কোথায় আর যাব? এক জাহান্নাম থেকে অন্য জাহান্নামে। ওকে দেখে এবং ওর বলার ভঙ্গি দেখে আমার ভীষণ কষ্ট হলো। হঠাৎ বলে ফেললাম, তোমাকে যদি না যেতে দিই, যদি আমাদের বাড়ি নিয়ে যাই? ও ভীষণ চমকে উঠে আমার ঠোঁটে ডান হাতের তর্জনী ছুঁয়ে বলল, চুপ, बिल्कुल चुप चुप, ऐसे बात कभी मत कहना, कभी ना सोचना।
কিছুক্ষণ চুপ করে ফিটনের দরজা ধরে দাঁড়িয়ে রইলাম। তারপর বললাম, তুমি তো চলেই যাবে, চলো না একটু বিরোহীর ধারে বসবে। পর মুহূর্তেই মনে পড়ল এই জায়গা ভালো নয়। বললাম, না না, এই জায়গা খারাপ। ও নামতে নামতে হাসলো, বলল, আমি যেখানে থাকি তার চেয়েও। আমরা দুজনে গিয়ে বিরোহীর পাশের আমলকি তলায় বসলাম। গঙ্গা থেকে তোড়ে জল ঢুকছে বিরোহীতে। একটি একলা মাছরাঙা শেষ বিকেলে মেহেন্দি রঙা জলে ছোঁ মেরে মেরে বেড়াচ্ছে। আমি বললাম, তোমার গান শুনতে গেলাম, সেদিন গান শোনালে না তো। আমার গান শুনে আর কি করবে? ও তো সকলকেই শোনায়, যে পয়সা দেয় তাকেই শোনায়। তাছাড়া শুধু গলায় কি গান গায়? আর যে ফুল দেয়, শুধু লাল ফুল। ও বিষণ্ণ হাসল, বলল, তাকে কি দেব? আমি বললাম, তোমাকে গান শোনালাম, ফুল দিলাম, তুমি তো আমাকে কিছুই দিলে না। ও আমার দিকে মুখ ফিরিয়ে বলল, কিছু দিইনি, ঠিক জানো? আমি মাথা নাড়লাম। গঙ্গার দিক থেকে এক ঝাঁক রেড হেডেড পোচার্ড অস্তগামী সূর্যকে পিছনে ফেলে ডানা সনসনিয়ে দূরের বিলের দিকে উড়ে গেল। আমরা চুপ করে অনেকক্ষণ পাশাপাশি বসে রইলাম। দেখতে দেখতে বিরোহীর জলের মেহেন্দিতে সন্ধ্যের জামরঙা বেগুনি ছায়া পড়ল। জহর উঠল, বলল, চলি। ধীরে ধীরে গাড়ি অবধি গেলাম দুজনে। দরজা খুলে দিলাম। ও ফিটনে উঠে বসল। আবার কবে দেখা হবে? জানি না, কোনোদিন আর নাও বা হতে পারে। আমাকে কিছু দিয়ে যাও জহর, যাতে আমি তোমাকে মনে রাখি। কোচোয়ান জিভ আর তালু দিয়ে অদ্ভুত আওয়াজ করে ঘোড়াকে এগোতে পড়ল। পা দিয়ে ঘণ্টা বাজালো, জহরের বিদায়ের ঘণ্টা। চাকা গড়াতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম। আবার বললাম, কিছুই দিয়ে গেলে না জহর, আমাকে তুমি কিছুই দিলে না। জহর এবার হাতের ইশারায় কাছে আসতে বলল। ওর আরও কাছে সরে গেলাম। ওর খোলা চুলে চন্দনের গন্ধ পেলাম। ও আমার কানে কানে বলল, তুমি এখনো ছোট আছো, যা তোমাকে দিয়েছি তার দাম আরও বড় হলে বুঝতে পারবে। তবু অর্ধৈর্য হয়ে বললাম, বলো না তা কি জহর, বলো না। জহর কান্নার মতো হাসল। তারপর দরজায় রাখা আমার হাতের উপর ওর হাতটা ছুঁয়ে বলল, পেহলি প্যার।